আলতা দিঘির সেই বিশাল দিঘির পাড় থেকে যখন আমরা দুইটা মোটরসাইকেল স্টার্ট দিলাম, তখন জানতাম না আজকের পথের আমাদের কোন ইতিহাসের মুখোমুখি দাঁড় করাবে। আমি, নয়ন, মারুফ ও তার মামাতো ভাইরা মিলে মোট 6 জন বাইক নিয়ে ছুটে চললাম সোমপুর মহাবিহারের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি এখানে একটু পরে এসে ফেলেছি। যদি আরেকটু আগে আসতাম আরও ফসলে ভরতে থাকতো, আপনাদের অনেক সুন্দর করে দেখাতে পারতাম। আমি যখনই এসেছি অনেক ফসল কেটে ফেলা হয়েছে এবং ধান রোপণ করা হচ্ছে। যাই হোক, সাথে থাকুন, অনেক কিছু দেখা হবে ইনশাল্লাহ। রাস্তার দুই পাশে সবুজ মেলা ও যত দূর চোখ যায় সুন্দর ও সবুজ ফসল। এই অপরূপ প্রকৃতি দেখতে আমরা যখন এগোচ্ছিলাম তখন একটা গ্রামের ভিতরে ঢুকে যাই। রাস্তার দুই পাশে বাঁশঝাড় এবং বাগান, আম বাগান এবং বাঁশঝাড়, বিভিন্ন রকম সুন্দর অনেক পশু পাখির আওয়াজও আসতেছিল। বন্ধুরা, ভারত সীমান্তর এই গ্রাম দিয়ে যখন আমরা ভিতরে যাই, আমরা অবাক হয়ে যায় যে এর ভিতরে একটা স্কুল। বন্ধুরা, গ্রামের মেঠো পথ দিয়ে চলতে চলতে আমরা পথ ভুলে ভারতের কাছাকাছি সীমান্তের কাছাকাছি একটা গ্রামে প্রবেশ করলাম। যদিও এটা বাংলাদেশের ভিতরে, কিন্তু কখনোই কল্পনা করিনি এত সীমান্তের এত কাছে স্কুল থাকবে। ওয়াও! বাচ্চাদের চিল্লানি শুনে বুঝতে পারছিলাম যে এটা একটা স্কুল, কিন্তু কাছাকাছি থেকে একটা প্রাইমারি স্কুল। যদিও ওদিকে আর কোনো রাস্তা নেই, এই জন্য আমরা আবার ঘুরে লোকেশন দেখে সঠিক রাস্তায় যাব। বন্ধুরা, সাইডে যত ঘর দেখতে পাচ্ছেন সব কিন্তু মাটির ঘর, সব মাটির দোতলা। তারা এমনভাবে ডিজাইন করছে বা এত সুন্দর করে এটা তৈরি করেছে যেটা কখনো ভেঙে পড়ার কোনো সিস্টেমই নেই। ওয়াও!
আমরা এটা অনুসন্ধান করে জানতে পারলাম যে এর ভিতরে নাকি কয়েকশো মণ ধানও রাখে দোতলায়, তাতে কিছুই হয় না এই ধানের ওয়েটে। চলতে থাকলাম, বন্ধুরা সাথে থাকুন। বন্ধু, এখানে বাংলাদেশ বর্ডার গার্ডের অফিসও আছে, তারা এখানে সীমান্ত পাহারা দেয়। সোমপুর মহাবিহার যাওয়ার পথে হঠাৎ আমাদের সামনে পড়লো এক বিশাল টিলা। প্রথম দেখায় এটা আমরা কেউ চিনতে পারছিলাম না, চার পাঁচটা যেন রহস্যময় ঘেরা। যখন খোঁজ নিলাম জানতে পারলাম, আরে এটা তো কোনো সাধারণ টিলা নয়, এটা হলো ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা বিখ্যাত জগদ্দল মহাবিহার। বন্ধুরা, আজ থেকে প্রায় 1000 বছর আগে একাদশ শতকের শেষ ভাগে রামপাল রাজবংশ বিখ্যাত রাজা রামপাল এই মহাবিহারটি নির্মাণ করেন। রাজা রামপাল তখন তার হারিয়ে যাওয়া বরেন্দ্র ভূমি উদ্ধার করেন। তখন এই কাছাকাছি অঞ্চলে রামাবতী নামে তার নতুন রাজধানী গড়ে তোলেন। আর সেই রাজধানীর গৌরব বাড়াতে তিনি তৈরি করেন এক বিশাল জ্ঞানপীঠ বা বিশ্ববিদ্যালয়। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এই ইমারত, আর কারা বা থাকতো এখানে? আসলে এটি একটি তৎকালীন সময়ের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এখানে তৈরি হয়েছিল সারিবদ্ধ ভিক্ষুক কক্ষ, যেখানে দেশ বিদেশ থেকে, এমনকি তিব্বত থেকেও বৌদ্ধ ভিক্ষুক, সাধু এবং বড় বড় পণ্ডিতরা আসতেন। তারা এখান থেকে বছরের পর বছর ধর্মচর্চা ও দর্শন ও জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। বন্ধুরা, ভিডিওতে যে কালো পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলা সোমপুর মহাবিহার বা জগদ্দল মহাবিহার ছাড়া কোথাও নাই, কোথাও পাবেন না এই পাথরগুলো, অনেক দামি পাথর। বন্ধুরা, আমরা এই সম্পর্কে জানার জন্য একজন চাচা আসছিল, আমরা তাকে ডাকছিলাম যে চাচা আসলে এটা কি বা এটার কাহিনী কি। চাচা শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে চলে গেল। আসলে পরে জানলাম সে কানেই শুনে না। বন্ধুরা, জগদ্দল মহাবিহারের সন্ধান বা পুনরাবিষ্কারের ইতিহাস বেশ চমৎকার। এটি অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল এবং স্থানীয় মানুষ এটিকে অন্য কিছু ভাবত। দীর্ঘকাল মাটির নিচে চাপা পড়ে থাকায় স্থানীয় মানুষ এর আসল ইতিহাস জানত না। তারা এটিকে বট কৃষ্ণ বা কৃষ্ণ রায়ের জমিদার বাড়ি বা জমিদারের ধ্বংসাবশেষ বলে মনে করত। 1940 সালে প্রকাশিত আমি অবশ্য বাংলা ভ্রমণ রেলওয়ের গাইডের এই অংশের টিভিগুলোর প্রথম একটি বিবরণ পাওয়া যায়। জগদ্দল বা জগদ্দল মহাবিহারের নামের বেশ কয়েকটি জায়গা বাংলাদেশ ও ভারতে থাকায় মহাবিহারটি কোনটি তা নিয়ে গবেষকদের মধ্যে বিভ্রান্ত ছিল। প্রত্যক্ষ প্রান্তিক ও গবেষক আ.ক.ম জাকারিয়া উত্তরবঙ্গের 5টি ভিন্ন জগদ্দল নামক স্থান ঘুরে পরীক্ষা করেন। 1983 বা 84 সালের দিকে সরকারের প্রত্যন্ত অধিদপ্তরের কর্মকর্তা মোশাররফ হোসেন এই এলাকা থেকে কিছু প্রাচীন বৌদ্ধমূর্তি ও ব্রোঞ্জের ঘটনা উদ্ধার করেন। এরপর গবেষক জাকারিয়া নিশ্চিত হন যে নওগাঁর ধামরাইহাটের এই
টিভিটি আসল সেই ঐতিহাসিক জগদ্দল মহাবিহার। বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তর 1996 সালে এই টিভিটিতে আনুষ্ঠানিকভাবে প্রথম পরীক্ষামূলক খনন কাজ শুরু করে। এই খনন কাজের ফলে মাটির নিচ থেকে একটি প্রাচীন বৌদ্ধবিহারের দেওয়াল, সন্ন্যাসীদের থাকার কক্ষ এবং মূল প্রবেশদ্বার উন্মোচিত হয়। এখান থেকে প্রায় 150টিরও বেশি নিদর্শন, যেমন পাথরের মূর্তি, খোদাই করা লিপি, পোড়ামাটির ফলক, প্রাচীন ইট এবং সোনার পাত উদ্ধার করা হয়। এর মধ্যে আধুনিক বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে এই হারিয়ে যাওয়া জগদ্দল মহাবিহারের সন্ধান লাভ করে। বন্ধুরা, এটি ইউনেস্কো 1999 সালের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি সাময়িক তালিকায় ভুক্ত করা হয়। বন্ধুরা, এখানে যে কুয়াটা দেখতে পাচ্ছেন, এই কুয়োর পানি মূলত এখানকার সন্ন্যাসী এবং ছাত্ররা এই পানি পান করত, এবং এখানে যারা পাহারা দিত তারাও এই পানি খেত। 1999 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি সাময়িকভাবে তালিকাভুক্ত করেন।